ক্ষমতার খেলায় আপনি কাকে বিশ্বাস করবেন, বন্ধুকে নাকি শত্রুকে? আজকের গল্পটা এক বিশ্বাসঘাতকতার গল্প। গল্পের শুরুতেই দুইজন ভাড়াটে গুন্ডা গাড়ি চালিয়ে দেয় নিকের উপর। তারপর নিকের পা পিষে দেয়। নিক জানে না কেন তাকে মারা হচ্ছে। শরীরে ঢুকিয়ে দেয় বিষাক্ত মাদক, যেন এই নেশা থেকে কোনোদিন সে মুক্তি না পায়। কিন্তু এখানেই তারা থামল না। এরপর তার পায়ে পেট্রোল ঢেলে দাউ দাউ করে আগুন ধরিয়ে দিল। তাদের উদ্দেশ্য লোকটাকে মেরে ফেলা ছিল না, বরং মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কষ্ট দেওয়া ছিল। ওরা ভেবেছিল গল্পটা বুঝি এখানেই শেষ, কিন্তু তারা এটা কল্পনাও করতে পারেনি যে সেই আগুনের মধ্যে থেকেই লোকটা একদিন ফিরে আসবে, আরও ভয়ঙ্কর রূপ নিয়ে। কিন্তু কয়েক বছর আগেও আমাদের গল্পের নায়ক নিক একজন অতি সাধারণ গাড়ির চালক। এক রাতে তার গাড়িতে বসা এক যাত্রী তাকে অবিশ্বাস্য বড় অঙ্কের বকশিশ অফার করল। নিকের সরল মনটা খুশিতে নেচে উঠল। যাত্রীটি তাকে আধা ঘন্টা অপেক্ষা করতে বলে হাতে একটা পানীয় ধরিয়ে দিল। নিক কোনো কিছু না ভেবেই সেটা পান করে ফেলল। কিন্তু সে জানত না ওই পানীয়ের প্রতিটি ফোঁটায় মেশানো ছিল তার সর্বনাশ। কিছুক্ষণের মধ্যেই তার শরীরটা কেমন অবশ হয়ে আসতে লাগলো। আর ঠিক তখনই একদল পুলিশ এসে তাকে টেনে হিঁচড়ে বের করল গাড়ি থেকে। অপরাধ মাদক রাখা। এভাবেই কোনো কিছু বুঝে ওঠার আগেই এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে নিকের জীবনটা নিক্ষিপ্ত হল জেলের অন্ধকার কুঠুরিতে। তার সরল পৃথিবীটা এক মুহূর্তে তছনছ হয়ে গেল। জেলের সেই অন্ধকার জগতে পা রাখার সাথে সাথেই পুরনো কয়েদিরা নিকের বেশ ভালো মতোই যত্ন নিল। দক্ষিণ কোরিয়ায় তখন প্রতি বছর মাদকের অপরাধে জেলে যেত হাজার হাজার মানুষ। নিক ভাবছিল তার জীবনের গল্পটা বুঝি এখানেই শেষ। গল্পের এই গুরুত্বপূর্ণ চরিত্র ওম একজন প্রসিকিউটর। আমাদের দেশে আমরা এই পদটিকে সহজ ভাষায় সরকারি উকিল বা রাষ্ট্রপক্ষের আইনজীবী বলি। এনারা সরকারের হয়ে আদালতে অপরাধীদের বিরুদ্ধে মামলা লড়েন। ওম ছিল এক সাধারণ প্রসিকিউটর, যার কোনো খুঁটির জোর ছিল না। তাকে সামলাতে হতো কেবল গুরুত্বহীন ফেলে দেওয়া মামলা। কিন্তু তার স্বপ্ন ছিল সেনাপতি হওয়ার, সেই বিরল 1% অংশ হওয়ার। আর সেই ওপরে ওঠার সিঁড়িটা ওম খুঁজে পেয়েছিল এক তেলাপোকা বা আরশোলা মারার অভিজ্ঞতা থেকে। তার মাথায় এক শীতল বুদ্ধি খেলে গেল। একটা আরশোলা যদি টোপ হিসেবে ব্যবহার করা যায়, তাহলে তো পুরো দলটাকেই জালে ফেলা সম্ভব। এই ভাবনা থেকেই সে তার উপযুক্ত আরশোলার খোঁজ শুরু করে দিল। খুব শীঘ্রই নিকের ফাইলটা ওমের নজরে পড়ল। সে নিককে ডেকে পাঠালো আরও কাছ থেকে দেখার জন্য। নিকের চোখের দিকে তাকিয়েই ওম বুঝে গিয়েছিল এই ছেলে মাদকাসক্ত নয়, সে নির্দোষ। কিন্তু ওমের চোখে তখন সহানুভূতি ছিল না, ছিল শিকারীর তীক্ষ্ণ দৃষ্টি। মিথ্যে অভিযোগে জর্জরিত নিক ভেবেছিল ওমই তার মুক্তির দূত, তাই ওমকে সব রকম সহযোগিতা করার জন্য রাজি হয়। নিককে দেওয়া হলো একটি কাগজ, ভর্তি ছিল জটিল সব তথ্যে। তাকে বলা হলো মুখস্থ করতে। কাগজটা সরিয়ে নেওয়ার পর নিক যখন হুবহু সব কিছু বলে দিল, তখন ওমের মুখে খেলে গেল এক চাপা হাসি। সে তার নিখুঁত আরশোলা খুঁজে পেয়েছিল, যার স্মৃতিশক্তিই হবে তার সবচেয়ে বড় অস্ত্র। ওমের প্রথম চাল ছিল ভয়ঙ্কর। সে নিককে নির্দেশ দিল জেলের ভেতরের সেই অদৃশ্য মাদক নেটওয়ার্কটাকে খুঁজে বের করতে, যার শেকড় ছড়িয়েছিল জেলের প্রতিটি কোণায়। মুক্তির আশায় নিকের ভেতরে যেন এক নতুন সত্তার জন্ম হল। সে আর সেই নিরীহ ড্রাইভার ছিল না। পুরনো কয়েদিদের সাথে সে বারবার সংঘাতে জড়ালো। তার শরীরটা প্রায় ভরে উঠত কালো আঘাতের দাগে। সে অক্লান্তভাবে খুঁজে চলল সেই অদৃশ্য সুতোগুলো, যা দিয়ে বোনা হয়েছিল মাদকের এই ভয়ঙ্কর জাল। অবশেষে তার পরিশ্রম সফল হল। সে জেলের ভেতরের মাদকের প্রতিটি গোপন পথ, প্রতিটি লেনদেন বের করে ফেলল। সেই তথ্যের ভিত্তিতে প্রসিকিউটররা যখন হানা দিল, তখন এক ঝটকায় উপড়ে গেল পুরো চক্রটা। পুরনো কয়েদিরা যখন বুঝতে পারল তাদের সাথে কি বিশ্বাসঘাতকতা হয়েছে, ততক্ষণে নিক বিজয়ীর মতো জেল থেকে বেরিয়ে গেছে। কিন্তু এই খেলার আসল বিজয়ী নিক ছিল না, ছিল পর্দার আড়ালের সেই খেলোয়াড় প্রসিকিউটর ওম। এই সাফল্যের সিঁড়ি বেয়ে সে পদোন্নতি পেল নিজের বিলাসবহুল অফিস।
এরপর থেকে ওম আরও ধূর্তভাবে নিকের সাথে তার সম্পর্কটা গড়ে তুলতে লাগল। একসাথে রাতের খাবার খেতে গিয়ে সে শোনাল দুরবস্থার গল্প। নিকের সরল মনটা গলে গেল। সে ওমকে একজন সত্যিকারের বন্ধু, একজন বিশ্বস্ত অভিভাবক হিসেবে মেনে নিল। ওম জানালো তার বদলি হয়েছে সিউলের পশ্চিমাঞ্চলে, সেখানে তাদের জন্য রয়েছে আরও বড় সম্ভাবনার দ্বার। সে নিককে প্রস্তাব দিল একজন সোর্স বা গুপ্তচর হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য, এমন একজন যে থাকবে আলো আর অন্ধকারের ঠিক মাঝখানে। সে পুলিশও নয়, আবার অপরাধীও নয়, যারা কোনো পক্ষের না হয়েও সবার খবর রাখে। ওম যখন তার শীতল ঠোঁটে উষ্ণ ভাই শব্দটি উচ্চারণ করল, তখন নিকের সরল মনটা গলে গেল। সে ভাবল একজন শক্তিশালী প্রসিকিউটরের বন্ধুত্ব তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সে কোনো কিছু না ভেবেই ওমের প্রস্তাবে রাজি হয়ে গেল। ওম তাকে সতর্ক করে দিয়েছিল খুব পরিষ্কারভাবে, সোর্স হওয়ার মানে শুধু তথ্য দেওয়া, এর বেশি কিছু নয়। সে যেন কোনো দিন মাদক স্পর্শ না করে, কারণ সেই ভুলটাই হবে তার জীবনের শেষ ভুল। নিক কথাটার হৃদয়ে গেঁথে নিল, ঠিক যেমন একজন শিষ্য তার গুরুর আদেশ মেনে চলে। এরপর কেটে গেল 3টি বছর। এই 3 বছরে নিক এক নতুন মানুষে পরিণত হল। বন্ধুরা, গল্পে যেহেতু এখন বেশ কিছু নতুন চরিত্র আসছে, তাই আপনাদের বোঝার সুবিধার জন্য একটা ছোট্ট কথা বলে রাখি। কোরিয়ার নামগুলো বেশ কাছাকাছি হওয়ায় আমি গল্পটা বলার জন্য কিছু সহজ নাম ব্যবহার করেছি। এতে আমাদের সবারই চরিত্রগুলোকে মনে রাখতে সুবিধা হবে। ওকে, লেটস স্টার্ট অ্যাগেন। নিক আর সেই সাধারণ ড্রাইভার ছিল না। অপরাধ জগতের প্রতিটি আনাচে কানাচে তার অবাধ বিচরণ। সে অনায়াসে মাদক ব্যবসায়ীদের বিশ্বাস অর্জন করত, তাদের গোপন কথা বের করে আনত, আর তারপর নিখুঁতভাবে এমন এক ফাঁদ পাতত যেখানে বড় মাথাগুলো এসে ধরা দিত। প্রতিটি সফল অভিযানের পর তার হাতে আসত মোটা অঙ্কের পুরস্কার। তার জীবনযাত্রা বদলে গিয়েছিল। দামি গাড়ি, বিলাসবহুল জীবন সবই ছিল তার। সে হয়ে উঠছিল ঠিক তার সৃষ্টিকর্তা ওমের মতো, একজন দক্ষ কিন্তু আত্মহীন খেলোয়াড়। শহরের অন্য প্রান্তে গল্পের আরেক খেলোয়াড়, ড্রাগ ইউনিটের জেদি ক্যাপ্টেন অভি, তারা জাল ফেলেছিল। সেই জালে ধরা পড়ল আলো ঝলমলে দুনিয়ার এক অন্ধকার বাসিন্দা, মাদকাসক্ত তারকা লীরা। ভয়ে জমে যাওয়া লীরাকে অভি যখন গাড়ি থেকে নামাতে পারল না, তখন তাকে গাড়ি শুদ্ধই টেনে নিয়ে যাওয়া হলো থানায়। ইউরিন টেস্টের ফলাফল ছিল পজিটিভ। লীরা কাঁদতে কাঁদতে অজুহাত দিল চরিত্রের জন্য ওজন কমাতে গিয়ে সে ভুল করে ফেলেছে। কিন্তু অভির কানে তখন কোনো কান্নার শব্দ পৌঁছাচ্ছিল না। তার চোখ খুঁজছিল আরও বড় শিকার। লীরার ফোনের গ্যালারিতে চোখ বোলাতে গিয়ে অভির চোখ আটকে গেল এক পরিচিত মুখে। পল, আসন্ন রাষ্ট্রপতি পদপ্রার্থীর বক্ষে যাওয়া ছেলে আর ক্ষমতার অহংকারে ডুবে থাকা এক তরুণ প্রসিকিউটর। অভি তার শিকার খুঁজে পেয়েছিল। এরপর শুরু হলো মানসিক খেলা। অভি লীরাকে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়ার ভয় দেখালো। মিডিয়ার সামনে তার সম্মান ধুলোয় মিশে যাওয়ার হুমকি দিল। ভয়ে ভেঙে পড়া লীরা যখন কান্নায় ভেঙে পড়ল, ঠিক তখনই অভি তার কৌশল বদলালো। সে নরম সুরে সহানুভূতির অভিনয় করে তাকে বোঝালো যদি সে মুখ খোলে তবে আরও অনেক জীবন বাঁচবে। একদিকে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় আর অন্যদিকে বাঁচার আশা, এই দুয়ের চাপে পড়ে লীরা আর চুপ থাকতে পারল না। সে তার জানা সব গোপন কথা ফাঁস করে দিল। আর ঠিক সেই সময়েই নিক বিজয়ীর মতো পা রাখল ওমের চোখ ধাঁধানো অফিসে। চারপাশের ক্ষমতা আর জাঁকজমক দেখে সে মুগ্ধ হয়ে গেল। নিকের মুগ্ধ চোখের দিকে তাকিয়ে ওম এক শীতল দর্শন আওড়ালো। সে বলল, আমি সব সময় একটা ভয়ে থাকি নিক, যত ওপরে ওঠা যায় পতলের আঘাতটাও ততটাই ভয়ঙ্কর হয়। তার প্রতিটি শব্দে মিশেছিল ক্ষমতার এক নির্মম সত্য। ওমের কথা শেষ হতেই নিক তার ব্যাগ থেকে বের করল একটি উপহার, সুন্দরভাবে তৈরি করা একটি লাইটার। ঠিক একই রকম আরেকটি ছিল নিকের নিজের কাছে। এটা ছিল যেন তাদের বন্ধুত্বের এক প্রতীক। নিক নীল রঙের পাউডারের একটি ব্যাগ বের করল, এক ভয়ঙ্কর নতুন মাদক যা ইতিমধ্যেই শহরের ধনী সমাজকে গ্রাস করতে শুরু করেছে। নিকের কাছে এই মাদকের সরবরাহকারীর খবর ছিল। সে ওমকে বোঝালো যদি তারা এই বড় শিকারটাকে ধরতে পারে তবে ওমের জন্য ক্ষমতার সর্বোচ্চ সিঁড়িতে ওঠার পথ খুলে যাবে, আর নিকও পাবে তার প্রাপ্য পুরস্কার। অন্যদিকে গল্পের আরেক চরিত্র মাদক ব্যবসায়ী ড্যানি।
সে জানত না যে পুলিশ আর প্রসিকিউটর তার দিকেই নিঃশব্দে এগিয়ে আসছে। ড্যানি যখন নিশ্চিন্তে গাড়ি চালিয়ে ফিরছিল, ক্যাপ্টেন অভির পুলিশ বাহিনী তার পিছু নিয়েছিল। কিন্তু অভি তার জাল ফেলার আগেই খেলাটা ঘুরে গেল। ড্যানির ফোনে বেজে উঠল একটা রিংটোন। ওপাশে ছিল নিক। সে শান্ত, শীতল গলায় ড্যানিকে জানিয়ে দিল যে মৃত্যু তার পিছু নিয়েছে। পুলিশের গাড়ি ঠিক তার পেছনে, আর যদি সে বাঁচতে চায় তবে তাকে নিকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ড্যানি বুঝতে পেরেছিল তার কাছে আর কোনো পথ খোলা নেই। তাকে ফোনের ওপাশে থাকা সেই অদৃশ্য সাহায্যকারীর নির্দেশ মেনে নিতেই হলো। ঠিক তখনই নিক নিজের গাড়ি দিয়ে ক্যাপ্টেন অভির পথ আটকে দিল। সে ড্যানিকে পালানোর জন্য সেই মূল্যবান কয়েকটা মুহূর্ত তৈরি করে দিল। সে নিকের কথা মতো ছুটতে লাগল এক নিরাপদ আশ্রয়ের খোঁজে। ড্যানি গাড়ি থেকে নেমে ছুটল স্টেশনের ভিতরে, নিকের বলা নির্দিষ্ট সেই স্থানের দিকে। অভি তাকে খুঁজে পেতেই আত্মরক্ষার জন্য সে হাতে তুলে নিল এক টুকরো ভাঙা কাঁচ, যেন এক আহত পশু তার শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল আরও বড় বিস্ময়। ট্রেন থেকে যখন যাত্রীরা নামছিল, তাদের মধ্যে থেকে বেরিয়ে এলো প্রসিকিউটর ওম। সে অভির শিকার ছিনিয়ে নিল। সে এসে দাঁড়ালো ঠিক অভির সামনে। তবে এই মুভিতে প্রসিকিউটরদের ক্ষমতা আমাদের দেশের চেয়ে অনেক বেশি দেখানো হয়েছে। তারা শুধু আদালতেই মামলা লড়েন না, বরং পুলিশের তদন্তেও অনেক সময় নেতৃত্ব দেন এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা সাজানোর পুরো ক্ষমতা তাদের হাতে থাকে। অভি অবশেষে বুঝতে পারল যে ছেলেটা একটু আগে তার পথ আটকেছিল সে কোনো সাধারণ অপরাধী নয়, সে প্রসিকিউটর ওমের ঘুঁটি, তার খেলার এক অদৃশ্য সৈনিক। কিন্তু অভি হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। তার জেদ তাকে আবার টেনে নিয়ে গেল লিরার কাছে। লিরা তখন এক নাইট ক্লাবে, আর ঠিক তার সামনেই ছিল তাদের আসল লক্ষ্য, পল। অভির নির্দেশ তার কানে বাজছিল, পলকে দেখলেই ফোন করবে। এক মুহূর্তের দ্বিধা কাটিয়ে লিরা ফোনটা ধরল এবং কাঁপা কাঁপা গলায় অভিকে ঠিকানাটা জানিয়ে দিল। অভি তার দলবল নিয়ে ঝড়ের বেগে রওনা দিল নাইট ক্লাবের দিকে, তার অসমাপ্ত খেলা শেষ করার জন্য। লিরা যখন সেই নরক থেকে পালানোর জন্য পা বাড়ালো, তখনই এক ধনী বখাটে তার পথ আগলে দাঁড়ালো। তার চোখে ছিল শীতল হুমকি। যদি সে এখান থেকে যায় তবে এর পরিণাম হবে ভয়ঙ্কর, আর সেই বোঝা তাকে একাই বইতে হবে। লিরার পালানোর পথ বন্ধ হয়ে গেল। কিন্তু ক্ষমতার খেলা বড়ই দ্রুত। অভির আগেই ওম তার শিকারের গন্ধ পেয়ে গিয়েছিল। ওম মাদক ব্যবসায়ী ড্যানিকে জেলের ভয় দেখিয়ে নাইট ক্লাবের ঠিকানা পায়। ড্যানির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সে তার দলবল নিয়ে নাইট ক্লাবটা ঘিরে ফেলল। নিকের চোখের রেকর্ডিং চশমা পরে নেওয়ার পর ড্যানি অস্থায়ী মুক্তি পেল। এরপর নিক আর ওম একসাথে পা রাখল সেই নাইট ক্লাবের ভেতরে, যেখানে পাপ আর বিলাসিতা একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ভেতরের গোপন কেবিনের দৃশ্য ছিল অসহনীয়, আর সেখানেই বাথরুমের এক কোণায় নিক খুঁজে পেল নির্যাতিত, বিধ্বস্ত লিরাকে। এরপর যা হওয়ার তাই হলো। ঘরের ভেতর থাকা প্রত্যেকটা ক্ষমতাশালী বকে যাওয়া মুখকে প্রসিকিউটররা ধরে নিয়ে গেল। অভি আর তার দল যখন ঝড়ের বেগে সেখানে পৌঁছালো, তখন দেখল শিকার শেষ, মঞ্চ খালি। তার শিকার, তার প্রমাণ সবকিছুই ওম ছিনিয়ে নিয়ে গেছে। ক্ষোভে, অপমানে অভির ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল। দক্ষিণ কোরিয়ার আইন ব্যবস্থায় পুলিশ আর প্রসিকিউটরদের এই ঠান্ডা লড়াইটা বরাবরই ছিল, কিন্তু এবার ওম তার সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে শুধু অভির কেস ছিনিয়ে নেয়নি, তার তৈরি করা সোর্স লিরাকেও নিজের কবজায় নিয়ে নিয়েছিল। আর আমাদের গল্পের নায়ক নিক, সে তখনও বুঝতে পারেনি তার এই সাফল্যই তার জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে চলেছে। কারণ যাদের সে ধরিয়েছিল তাদের মধ্যে ছিল এমন একজন যার বাবা হতে চলেছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি। হঠাৎ করেই খেলার মোড় ঘুরে গেল। ওমের ওপর নেমে এলো ক্ষমতার অদৃশ্য চাপ। ওমের সামনে এলো এক ধূর্ত আইনজীবী। সে ওমকে বোঝালো প্রভাবশালী শক্তির সাথে লড়াই করাটা বোকামি, বরং এটাই সুযোগ তাদের সাথে হাত মিলিয়ে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর। এই কথাগুলো বিষাক্ত মন্ত্রের মতো ওমের কানে বাজতে লাগল। অবশেষে ওম তার সিদ্ধান্ত নিল। উচ্চাকাঙ্ক্ষার কাছে সে তার নীতিকে বলি দিল। সে আপোষ করবে, কিন্তু এই আপোষের একটা শর্ত ছিল, তাকে সব প্রমাণ মুছে ফেলতে হবে। যারা সেই প্রমাণের সাক্ষী তাদেরকেই শেষ করে দিতে হবে। এই তালিকায় প্রথম নামটা ছিল নিকের, তার নিজের হাতে তৈরি করা সবচেয়ে ধারালো অস্ত্র।
ওম এই নোংরা কাজটার দায়িত্ব দিল ড্যানিকে, যে নিজেও ছিল ওমের দাবার এক গুটি। সেই রাতে নিক কিছুই আঁচ করতে পারেনি। সে সরল বিশ্বাসে এগিয়ে গিয়েছিল সেই ফাঁদের দিকে। কিন্তু ড্যানি তাকে একবারে মেরে ফেলল না। ওমের নির্দেশ ছিল অন্য। সে নিকের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিল, তার স্বপ্নগুলোকে পিষে দেওয়ার মতো করে। চশমা দ্বারা রেকর্ডকৃত সকল প্রমাণ ছিনিয়ে নিল। নিক যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন তার শরীরে ঢুকিয়ে দেওয়া হলো উচ্চ মাত্রার মাদক। এটা তাকে মারবে না, শুধু তার আত্মাকে কুড়ে কুড়ে খাবে, তাকে জীবন্ত লাশে পরিণত করবে। তবে শয়তানের খেলার এখানেই শেষ ছিল না। নিককে চরম যন্ত্রণা দেওয়ার জন্য তারা তার পায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল, ঠিক যেমন করে এই গল্পের শুরু হয়েছিল। আর একই সময়ে শহরের অন্য প্রান্তে আরেকটা নাটক চলছিল। অসংখ্য প্রসিকিউটর পুলিশ স্টেশনে হানা দিয়ে ক্যাপ্টেন অভিকে গ্রেফতার করল। ধস্তাধস্তির মধ্যে অভির চোখ গেল টিভির পর্দায়। সে দেখল লীরাকেও মাদক ব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ওম তার সব গুটি এক চালে শেষ করে দিয়েছিল। ৩ মাস পর এক অন্ধকার ঘরে দেখা যায় নিককে। তার বন্ধুকে সে অনুরোধ করেছে তাকে আটকে রাখার জন্য। সে লড়ছিল মাদকের নেশার বিরুদ্ধে, যা ড্যানি তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তার এই লড়াইটা ছিল নরকের চেয়েও কঠিন। যন্ত্রণার এক ঘোরের মধ্যে নিক তার প্যান্টের নিচের অংশটা সরালো। সে যা দেখল তা ছিল এক দুঃস্বপ্ন। তার মনে হলো তার ক্ষতবিক্ষত পায়ের নিচে কিলবিল করছে অসংখ্য আরশোলা, ঠিক যেমন ওম তাকে ভাবত। হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে সে রাজি ছিল না। তার ভেতরের আগুনটা তখনও নিভেনি। আরও ৭ মাস ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়ল যেন ৭টা যুগ। অগণিত যন্ত্রণা, অসহ্য কষ্ট সহ্য করে নিক ফিরে এলো নরকের দরজা থেকে। তার মুখে এখন ফুটে উঠল এক হিম শীতল হাসি। এ হাসি প্রতিশোধের। খেলাটা এবার শুরু হবে তার নিয়মে। অন্যদিকে আদালতের ৪ দেওয়ালে চলছিল অভির ভাগ্য নির্ধারণের খেলা। সে দৃঢ় কণ্ঠে সব অভিযোগ অস্বীকার করল এবং আঙুল তুলল সরাসরি ওমের দিকে, যে প্রসিকিউটর তাকে ফাঁসিয়েছিল। বিচারক ওমের বিরুদ্ধে তদন্তের অনুরোধ খারিজ করে দিলেও প্রমাণের অভাবে অভিকে নির্দোষ ঘোষণা করলেন। অভি মুক্ত হল। আদালতের বাইরে সিনেটর লিলি তার কাছে ছুটে এলেন। তিনি পলের গ্রেফতারের রাতের সত্যটা জানতে চাইছিলেন, কিন্তু অভির চোখে তখন ছিল শুধু বরফ শীতলতা। সে কোনো কথা না বলে তার স্ত্রী সন্তানকে নিয়ে চলে গেল। সে জানত এই লড়াইটা আদালতের বাইরে অন্য কোনো ময়দানে লড়তে হবে। ঠিক সেই সময়ে ওম ক্ষমতার আরও কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সে তখন পলের বাবার নির্বাচনী প্রচার অনুষ্ঠানে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হিসাবে দাঁড়িয়ে। সে এখন ববের ছায়া সঙ্গী। কিন্তু পল, সেই অহংকারী রাজপুত্র, ওমকে তখনও তার চাকর বলেই মনে করত। সে সিনেটর লিলির লেখা একটা আর্টিকেল ওমকে দিয়ে জবাব চাইল। পলের জেদ ছিল তার বাবাকে জনগণের সামনে জবাবদিহি করতে হবে, যা নির্বাচনের আগে তাদের জন্য এক বিরাট ধাক্কা হতে পারত। সে ওমকে নির্দেশ দিল এই সমস্যার সমাধান দ্রুত বের করার জন্য। পলের বোকামি দেখে ওমের মুখে ফুটে উঠল এক তাচ্ছিল্যের হাসি। সে ইতিমধ্যেই তার চাল চেলে রেখেছিল। এর আগেই সে দ্বিতীয় রাষ্ট্রপতি পদপ্রার্থীর এক গুরুত্বপূর্ণ সহযোগীকে তুলে এনেছিল এবং তার নিজস্ব পদ্ধতিতে তাকে বাধ্য করেছিল নোংরা সত্যটা প্রকাশ করতে, বড় বড় কর্পোরেশনের কাছ থেকে নেওয়া নির্বাচনী তহবিলের কালো টাকা। আর সেই লেনদেনের কেন্দ্রে ছিল যে নামটি, তা শুনে পলের চোখও চকচক করে উঠল, সিনেটর লিলি। ওমের পাতা ফাঁদে লিলি নিজেই ছিল এক বড় শিকার। এরপর ওম ডেকে পাঠালো ইয়ানকে, 4 বছর ধরে প্রসিকিউটরের পদে থাকা এক উচ্চাকাঙ্ক্ষী তরুণ। ওম তাকে সরাসরি জানায় সে লিলিকে ফাঁসাতে চায়, আর এর জন্য তার একজন বিশ্বস্ত লোক দরকার। পদোন্নতির লোভ ইয়ানের চোখ ধাঁধিয়ে দিল। সে সাথে সাথেই রাজি হয়ে গেল এই নোংরা খেলার অংশ হতে। অন্যদিকে প্রতিশোধের আগুন বুকে নিয়ে নিক তার নিজের খেলা শুরু করে দিয়েছিল। সে প্রথমে লীরাকে একটি ফাঁদে ফেলে বাইরে আনল। তারপর এক বর্ষণমুখর রাতে সে খুঁজে বের করল অভিকে। নিককে দেখা মাত্রই অভির ভেতরের পুরনো রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। সে ভাবল নিক আবারও তাকে ধোঁকা দিতে এসেছে। সে নিকের ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হয় তাদের ভিতর মারামারি, আর এ মারামারির এক পর্যায়ে লীরাকে দেখে অভি থেমে যায়। অভি বুঝতে পারল এই নিক আর আগের নিক নয়। এভাবেই একজোট হল নিক, অভি আর সেই নির্যাতিতা লীরা।
নিক তাদের সামনে তুলে ধরল ড্যানির বিশ্বাসঘাতকতার কথা। লিরা প্রকাশ করল কিভাবে পলের লালসার শিকার হয়ে সে মাদকের অন্ধকারে তলিয়ে গিয়েছিল। অভি অবশেষে পুরো ছবিটা দেখতে পেল। তাদের লক্ষ্য কোনো সাধারণ অপরাধী নয়, তাদের লক্ষ্য প্রাক্তন প্রধান প্রসিকিউটর এবং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতির ছেলে। সে ভাবতে লাগল, শুধু তারা তিনজন, এই ভাঙা নিঃস্ব দলটা কি সত্যিই পারবে এই অসম লড়াইয়ে জিততে? অভির সন্দেহের জবাবে নিকের মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। সে জানালো তার হাতে আছে এক গোপন অস্ত্র, এক তুরুপের তাস। সেই ভয়াল রাতে যা যা ঘটেছিল তার সবটাই সে রেকর্ড করে রেখেছিল তার বিশেষ চশমায়। কিন্তু সেই প্রমাণ এখন ড্যানির হাতে। তাই তাদের প্রথম কাজ হল ড্যানিকে খুঁজে বের করা। ড্যানি এখন স্থানীয় গ্যাংস্টার কেটের এলাকা দখল করে জাপানে মাদক পাচার করছে। নিক পরিকল্পনা সাজালো, যদি তারা ড্যানির মাদকের চালানটা আটকে দিতে পারে তবে সে তার গর্ত থেকে বের হতে বাধ্য হবে। তাছাড়া ভাগ্যও যেন তাদের পক্ষেই ছিল। ঠিক সামনের শুক্রবার সেই ধনী বখাটেরা আবার এক পার্টির আয়োজন করছে, 1 বছর আগের সেই অভিশপ্ত রাতের মতোই। এটা ছিল তাদের জন্য দ্বিতীয় সুযোগ। নিক কাজ ভাগ করে দিল। অভি যাবে ড্যানির পেছনে সেই প্রমাণের সন্ধানে, লিলি থাকবে পার্টির ভেতরে সুযোগ বুঝে পলের মাদক নেওয়ার ছবি তোলার জন্য, আর নিক নিজে সামলাবে তার পুরনো গুরু ওমকে তার পাতা জালে তাকেই ফাঁসানোর জন্য। পরিকল্পনা মাফিক নিক আর অভি খুঁজে বের করল গ্যাংস্টার কেটকে। পুলিশের পরিচয় দিয়ে তারা কেটকে এমনভাবে চালিত করল যাতে সে নিজেই ড্যানির সব গোপন তথ্য তাদের হাতে তুলে দেয়। কাকতালীয়ভাবে সেদিনও ছিল শুক্রবার, যেদিন কোরিয়ায় ঢোকার কথা ছিল ড্যানির মাদকের নতুন চালান। ঠিক তখনই শহরের অন্য প্রান্তে ইয়ান মিডিয়ার সামনে প্রকাশ্যে লিলি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নির্বাচনী তহবিলের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করল। এই চালের মূল হোতা ওম পর্দার আড়াল থেকে হাসল। সে জানত সে সাফল্যের শিখর থেকে আর মাত্র 1 ধাপ দূরে, কিন্তু সে এটা জানত না যে তার পায়ের তলার মাটিটাও একটু একটু করে সরে যাচ্ছে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে লিরার দামি ব্যাগের নিচে খুব ছোট একটা ছিদ্র করে রাখা হলো ক্যামেরা, যা শুক্রবার রাতের খেলায় একটা বড় ভূমিকা নিতে চলেছিল। অবশেষে সেই শুক্রবার চলে এলো। অভি আর নিক তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছে গেল এবং ছায়ার মতো অপেক্ষা করতে লাগল। ঠিক যেমনটা তারা ভেবেছিল, মাদকের চালান নিয়ে ড্যানির লোকরা সেখানে পৌঁছালো। 1 মুহূর্ত দেরি না করে নিক গাড়ি থেকে নেমে পড়ল এবং নিঃশব্দে উঠে গেল সেই ডেলিভারি ট্রাকের উপর, যেখানে বাইন মাছের দুর্গন্ধের নিচে লুকানো ছিল কোটি টাকার মাদক। নিক যখনই তার কাজ শুরু করতে যাবে, ঠিক তখনই ড্যানির এক বিশ্বস্ত সহযোগী বেরিয়ে এলো। নিক লুকিয়ে থাকায় তাকে দেখতে পায়নি, কিন্তু দূর থেকে অভির চোখ ঠিকই শিকারকে চিনে ফেলেছিল। এ তো ড্যানি নিজেই, যাকে তারা মরিয়া হয়ে খুঁজছিল। অভি আর দ্বিতীয়বার ভাবেনি। সে নিককে কিছু না জানিয়ে একাই ড্যানির পিছু ধাওয়া করল। ফলে নিককে একাই সেই ভারী কার্গো বক্সের শিকল হাঁটার বিপজ্জনক কাজটা করতে হলো। অভি গুদামের ভেতরে ঢুকেই ড্যানির সহযোগের ওপর ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে ড্যানি সেই সুযোগে পালানোর চেষ্টা করল, কিন্তু যখনই সে তার গাড়িতে উঠতে যাবে তখনই তার চোখ গেল মাটিতে ছড়িয়ে থাকা বাইন মাছের দিকে। সে এক মুহূর্তে বুঝে গেল নিক ট্রাকের ভেতরেই আছে। নিককে দেখা মাত্রই ড্যানির ভেতরের পশুটা জেগে উঠল। সে হিংস্রভাবে নিককে আক্রমণ করল, কিন্তু এই নিক আর আগের সেই দুর্বল নিক ছিল না। তার শরীরে ছিল প্রতিশোধের আগুন। এক তীব্র লড়াইয়ের পর নিকই ড্যানিকে হারিয়ে দিল। ঠিক সেই সময় অভিও তার শিকারকে কাবু করে ফেলল। এরপর 2 বন্ধু মিলে ড্যানিকে তার গাড়ির সানরুফের সাথে চেপে ধরল। তাদের চোখে ছিল একটাই প্রশ্ন, একটাই দাবি, কোথায় আছে সেই ভিডিও, সেই প্রমাণ যা ক্ষমতার এই নোংরা খেলাটাকে শেষ করে দিতে পারে। যন্ত্রণায় ছটপট করতে করতে ড্যানি অবশেষে মুখ খুলতে বাধ্য হলো। কাঙ্ক্ষিত সেই প্রমাণ তাদের হাতে এলো, যে ভিডিও পুরো কাঠামোটাকেই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে খেলার দ্বিতীয় পর্ব চলছিল সমুদ্রের বুকে। লিরা সেই জমকালো পার্টিতে পৌঁছে গিয়েছিল। সিকিউরিটি চেকের সময় দেহরক্ষীরা খুব সতর্কতার সাথে তার ফোন কেড়ে নিয়েছিল, কিন্তু তারা জানত না লিরার কাছে আরেকটি ফোন লুকানো আছে। সন্ধ্যা নামতেই ইয়ট ভেসে গেল বিলাসিতা আর পাপের উন্মত্ততায়, আর সেই সুযোগে লিরা খুব সাবলীলভাবে তার ব্যাগের ক্যামেরায় রেকর্ড করে নিল পলের মাদক সেবনের দৃশ্য। তারপর দ্রুত বাথরুমে গিয়ে পাঠিয়ে দিল তাদের এক্স্যাক্ট লোকেশন।
পরিকল্পনাটা নিখুঁতভাবে এগিয়ে যাচ্ছিল। নিকের মুখে ফুটে উঠল এক সন্তুষ্টির হাসি। এরপর তাদের পরিকল্পনা অনুযায়ী নিকের বন্ধু পুলিশকে বেনামি ফোন করে খবর দিল যে ইয়টে মাদক পার্টি চলছে। নিক আর অভি ড্যানিকে নিয়ে হাজির হলো পুলিশ স্টেশনের দরজায়। তাকে ভেতরে ঢোকানোর আগে নিকের প্রশ্ন ছিল একটাই, কে তোমাকে নির্দেশ দিয়েছিল আমার জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য? ড্যানি নীরবতা ভেঙে কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করল সেই নামটা যা নিক শুনতে চেয়েছিল, আবার চায়নি, ওম। নিকের সব সন্দেহ, সব অনুমান এক মুহূর্তে সত্যি হয়ে গেল। তার মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল, আর তার জায়গায় ফিরে এলো সেই বরফ শীতল সংকল্প। ড্যানি আর উদ্ধার করা মাদক নিয়ে অভি পুলিশ স্টেশনের ভেতরে চলে গেল। কিন্তু এই ঘটনা ড্রাগ ইউনিটের নতুন ক্যাপ্টেনকে ক্ষুব্ধ করল, কারণ এই কেসে তার কোনো কৃতিত্ব ছিল না। আর ওম, সে তখন তার বিলাসবহুল অফিসে বসে টিভিতে লিলির অপমানিত মুখ দেখে হাসছিল। ঠিক তখনই তার সহকারীর কাছ থেকে একটা ফোন এলো, যা তার মুখের হাসিটা এক মুহূর্তে কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। পল ইয়টে আরও একটা বড় কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছে। ওম বুঝতে পারছিল এই আগুন দ্রুত না নেভালে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। সে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে একের পর এক ফোন করতে লাগল। এরপর সে সরাসরি পলকে ফোন করল। তাকে শান্ত কিন্তু দৃঢ় গলায় জানালো তাদের পার্টির ব্যাপারে পুলিশের কাছে বেনামি খবর গেছে। সে নির্দেশ দিল এখনই ইয়ট তীরে ভেড়াতে এবং সবাইকে যত দ্রুত সম্ভব সেখান থেকে সরিয়ে দিতে। এই কথা শোনার সাথে সাথেই পলের নেশাগ্রস্ত মুখের ভাব বদলে গেল। তার সন্দিগ্ধ হিংস্র দৃষ্টি গিয়ে পড়ল ঘরের এক কোণায় দাঁড়িয়ে থাকা লিরার ওপর। ওম ফোন রাখার মুহূর্তেই তার ফোনে আবার রিং বেজে উঠল। ওপাশে ছিল ড্র্যাগ ইউনিটের নতুন ক্যাপ্টেন। সে ওমকে সতর্ক করে দিল। সিসিটিভি ফুটেজে সে দেখেছে নিক, লিরা আর অভিকে একসাথে দেখা গেছে। আর যেহেতু লিরা সেই ইয়টে উপস্থিত, সুতরাং এটা বুঝতে বাকি থাকে না যে সেই গোপনে ভিডিও রেকর্ড করেছে। ওমের শির দ্বারা দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। ততক্ষণে লিরা তীরে ফিরে এসেছে। সে ভাবছিল তার কাজ শেষ, কিন্তু যখনই সে পালানোর জন্য পা বাড়িয়েছে, পল তার পথ আটকে দাঁড়ালো। তার চোখে ছিল এক স্পষ্ট হুমকি। আজকের রাতের ঘটনা যদি বাইরে যায় তবে তার পরিণাম হবে ভয়ঙ্কর। ঠিক সেই বিপজ্জনক মুহূর্তে পলের ফোনটা বেজে উঠল। ওপাশে ছিল ওম। যদি পল ফোনটা ধরত তাহলে লিরার খেলা ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু ভাগ্য সেদিন লিরার সহায় ছিল। পল ফোনটা ধরল না, আর সেই সুযোগে লিরা দ্রুত সেখান থেকে সরে গিয়ে নিকের বন্ধুর গাড়িতে উঠে পড়ল। সে হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু লিরা একটা জিনিস খেয়াল করে, সে চলে যাওয়ার পর পল পকেট থেকে ফোনটা বের করে কলটা ধরেছিল, আর ফোনের ওপাশ থেকে ওমের শীতল গলা ভেসে এসেছিল। লিরার নিয়তি সেই মুহূর্তেই লেখা হয়ে গিয়েছিল, শুধু সে তা জানতে পারেনি। লিরা আর নিকের বন্ধুটি তখন আনন্দে আত্মহারা। তারা ভাবছিল তাদের দুঃসাহসিক পরিকল্পনা বুঝি সফল হয়েছে। সেই খুশিতেই তারা নিকের সাথে ভিডিও চ্যাটে যুক্ত হল। নিক, অভি, লিরা আর তার বন্ধু চারজন মিলে হাসছিল, ভবিষ্যতে স্বপ্ন দেখছিল। কিন্তু তারা জানত না মৃত্যু তখন তাদের দিকে নিঃশব্দে এগিয়ে আসছে। হঠাৎ করেই একটা তীব্র ঝাঁকুনি, একটা আর্তনাদ, আর তারপর সব অন্ধকার। তারা মরিয়া হয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু ফোনের ওপাশ থেকে আর কোনো সাড়া এলো না। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওমের পাঠানো ঘাতক তাদের গাড়িটাকে থামিয়ে দিয়েছিল। সে লিরার ফোন কেড়ে নেওয়ার পর এক মুহূর্ত দেরি না করে তাকে শেষ করে দিল। নিক আর অভি যখন ঝড়ের বেগে সেই দুর্ঘটনার জায়গায় পৌঁছালো, তখন তারা দেখল গাড়িটা দাউ দাউ করে জ্বলছে, আর তার ভেতরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে দুটো নিষ্পাপ জীবন। তাদের আর বুঝতে বাকি রইল না এই আগুন কে লাগিয়েছে। নিকের ভেতরটা দুঃখে, অপমানে আর ক্রোধে ভেঙে চুরমার হয়ে গেল। নিকের মন চাইছিল না যে অভি আর এই ঝুঁকির মধ্যে থাকুক। তার পরিবার আছে, সন্তান আছে, কিন্তু অভি ছিল পাথরের মতো অটল। সে দৃঢ় গলায় জানিয়ে দিল সে এই লড়াই শেষ পর্যন্ত লড়বে, কারণ কিছু লড়াই শুধু ব্যক্তিগত থাকে না, তা হয়ে যায় ন্যায়ের লড়াই। অন্যদিকে ক্ষমতার অন্ধকার মহলে চলছিল অন্য নাটক। পল ওমকে ডেকে পাঠিয়েছিল। সে লিরার ফোন থেকে নিক আর অভির কল রেকর্ড খুঁজে পেয়েছিল। এটা এখন পরিষ্কার যে এই দুজনও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এক অপরাধীর মুখে এমন জেরা শুনে ওমের মাথা গরম হয়ে গেল। সে প্রায় পলকে গালি দিয়েই ফেলেছিল, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিল। সে পলকে ধমক দিয়ে সংযত হতে বলল, কারণ তার বাবার নির্বাচনের আর বেশি দেরি নেই। ওমের এমন ভয়ঙ্কর রূপ দেখে অহংকারী পলও এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। ওমের মাথায় ঘুরছিল একটাই চিন্তা, নিককে চিরতরে শেষ করে দিতে হবে। সেই মুহূর্তেই নিকের কাছ থেকে তার ফোনে একটি ভিডিও এসে পৌঁছালো। এটা ছিল নিকের পক্ষ থেকে এক নীরব আমন্ত্রণ, এক শেষ লড়াইয়ের ডাক। দুজনের দেখা হলো এক নির্জন রাস্তায়, গুরু আর শিষ্যের শেষ সাক্ষাৎ। ওম কোনো ভনিতা না করে সরাসরি নিকের কাছে ভিডিওটি চাইল এবং দাবি করল লিরার মৃত্যুর জন্য সে দায়ী নয়। কিন্তু নিক আর সেই সরল বিশ্বাসী ছেলেটা ছিল না। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় ওমের মিথ্যাটা তার মুখের ওপর ছুড়ে দিল। ওমের অভিনয়ের মুখোশটা খসে পড়ল। সে উত্তেজিত হয়ে নিককে হুমকি দিল, মাথা গরম করে এমন কিছু করো না যার জন্য তোমাকে পরে পচতাতে হয়। নিকের মুখে ফুটে উঠল এক গভীর হতাশার ছাপ। সে আর কথা বাড়াতে চাইল না। তার সব বিশ্বাস, সব শ্রদ্ধা মরে গিয়েছিল। সে শুধু শীতল গলায় বলল, পরের বার আমাদের দেখা হবে নরকে। এই বলে সে ঘুরে চলে গেল, ওমকে তার ভয় আর সন্দেহের মধ্যে একা রেখে। পরের দিন নিক তার খেলার নতুন এক চাল দিল। সে ড্যানির কাছ থেকে পাওয়া সেই মাদক নিয়ে হাজির হল গ্যাংস্টার কেটের কাছে। সে কেটকে অনুরোধ করল একটি চোরাচালানের নৌকা ব্যবস্থা করে দেওয়ার জন্য। কেটের জন্য এটা ছিল এক সামান্য অনুরোধ। সে সাথে সাথেই রাজি হয়ে গেল, কারণ সে জানত এই খেলার শেষে তারও কিছু লাভ হতে পারে। অন্যদিকে ওম তখন পাগলের মতো সেই ইউএসবি ড্রাইভটা খুঁজছিল, যাতে লুকিয়ে আছে তার ধ্বংসের বীজ। ঠিক তখনই তার কাছে একটা ফোন এলো। ও পাশে ছিল কেট। সে ওমকে একটা প্রস্তাব দিল, একটা বিশ্বাসঘাতকতার প্রস্তাব। কেট জানালো ওম যদি তাকে তার পুরনো শত্রু ড্যানিকে মারতে সাহায্য করে, তবে সে ওমকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবে। ক্ষমতার লোভে ওম সাথে সাথেই রাজি হয়ে গেল, আর কেট তার মোক্ষম চালটা চালল। সে ওমকে জানিয়ে দিল নিক আর অভি সেই ভিডিওটা নিয়ে দ্বিতীয় রাষ্ট্রপতি প্রার্থী আর সিনেটর লিলির কাছে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে নিক আর অভি তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছে গিয়েছিল। অভি সেই ইউএসবি ড্রাইভটা হাতে নিয়ে দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছিল দ্বিতীয় প্রার্থীর দিকে, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। কিন্তু ভাগ্য সেদিন অভির পক্ষে ছিল না। ওম খবরটা পাওয়ার সাথে সাথেই সে তার নেকড়ের পাল পাঠিয়ে দিয়েছিল। অভি দ্বিতীয় প্রার্থীর কাছে পৌঁছানোর ঠিক আগেই অন্ধকারের মধ্য থেকে কিছু হাত বেরিয়ে এসে তাকে জোর করে একটা গাড়িতে তুলে নিল। সেই মূল্যবান ইউএসবি ড্রাইভটা চলে গেল ওমের হাতে। ওম এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে ভালো করেই জানত নিক এতটাও বোকা নয়। ভিডিওর কপি নিশ্চয়ই আরও আছে। তার আশঙ্কাই সত্যি হলো। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির ছেলের মাদক ব্যবহারের গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ল ইন্টারনেটে। আর দুর্ভাগ্যবশত আজ রাতেই ছিল রাষ্ট্রপতি প্রার্থীদের শেষ বিতর্ক। সবকিছু ব্যবস্থা করার পর ওম গেল অভির কাছে। সে তাকে জেলের ভয় দেখালো বাকি ভিডিওগুলোর অবস্থান জানার জন্য। তার চেয়েও বড় প্রশ্ন ছিল নিক কোথায়, সেই অদৃশ্য খেলোয়াড়টা কোথায় লুকিয়ে আছে। অভির চোখে মুখে ছিল পাথরের মতো দৃঢ়তা। সে একটা কথাও বলবে না, এটা ওম বুঝতে পারছিল। তাই ওম তার শেষ সবচেয়ে নোংরা অস্ত্রটা বের করল। সে অভির সামনে একটা ভিডিও প্লে করল। সেই ভিডিওতে ছিল অভির স্ত্রী আর তার নিষ্পাপ সন্তান। কোনো কথা বলা হলো না, কিন্তু বার্তাটা ছিল স্পষ্ট। যদি অভি মুখ না খোলে, তবে তার প্রিয়জনদের জীবন বিপদে পড়বে। পরিবারের ছবিটা তার ভেতরের সব প্রতিরোধ ভেঙে দিয়েছিল। দীর্ঘ নীরবতার পর সে ওমের কাছে একটা সিগারেট চাইল। ওম ভাবল সে জিতে গেছে, তাই একটা বিজয়ের হাসি দিয়ে সে সিগারেট আর নিজের লাইটারটা বের করে দিল। অভি সিগারেটটা ধরানোর পর লাইটারটা ওমকে ফিরিয়ে দিল এবং একটা কাগজের টুকরোতে একটা ঠিকানা লিখে দিল, যেখানে নিক লুকিয়ে আছে। সে হেরে গিয়েছিল, অথবা হয়তো এটাই ছিল তার নতুন চাল। ওম অভির দেওয়া ঠিকানাটাই ড্যানিকে দিল। উদ্দেশ্য একটাই, নিককে চিরতরে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, যাতে এই খেলার আর কোনো সাক্ষী না থাকে। ওমের সাজানো নাটক এবার মঞ্চস্থ হল। অসংখ্য মিডিয়ার ক্যামেরার সামনে পলকে নিয়ে আসা হলো ইউরিন টেস্টের জন্য। পুরো জাতি দেখছিল এই স্বচ্ছতার অভিনয়। কিন্তু পর্দার আড়ালে ওম সব কিছু প্রস্তুত করে রেখেছিল। পল বাথরুমে যাওয়ার সাথে সাথেই তার হাতে তুলে দেওয়া হলো অন্য কারো তাজা পরিষ্কার ইউরিন।
মুহূর্তেই পল তার সব টেনশন থেকে মুক্তি পেল আর তার মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। এই নিখুঁত ষড়যন্ত্র দেখে পল ওমের প্রতি মুগ্ধ হয়ে গেল। তার চোখে মুখে ফুটে উঠল গভীর শ্রদ্ধা। তারপর কী পরিমাণ আইন ভঙ্গ করে ওম আজ পলকে বাঁচিয়েছে তা সে সবই বলল। সম্মেলন কক্ষে তখন চাঁদের হাট বসেছে। ববের সব উচ্চপদস্থ সমর্থকেরা সেখানে উপস্থিত। তারা সবাই পলের কুকীর্তি সম্পর্কে জানত, কিন্তু ক্ষমতার লোভে তারা সবাই ছিল নীরব দর্শক। তারা খাচ্ছিল, হাসছিল আর ভবিষ্যতের পরিকল্পনা করছিল। কথার মাঝে পল টিভি চালু করল তার বাবার বিতর্ক দেখার জন্য, আর ঠিক তখনই বব তার জীবনের সবচেয়ে বড় অভিনয়টা করল। সে জাতির সামনে দাঁড়িয়ে কঠোর গলায় ঘোষণা দিল, যদি আমার ছেলে সত্যি মাদকাসক্ত প্রমাণিত হয়, আমি এই মুহূর্তেই নির্বাচন থেকে সরে দাঁড়াব। এই সততার অভিনয়ে পুরো দেশ মুগ্ধ। ড্যানি আর তার গুন্ডারা যখন সেই ঠিকানায় পৌঁছালো, তখন তারা বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। গাড়ির ভেতরে নিক ছিল না, ছিল গ্যাংস্টার কেট আর তার হিংস্র বাহিনী। কিছু বুঝে ওঠার আগেই কেটের লোকেরা তাদের ঘিরে ফেলল। ড্যানি এবং তার দল, যারা একটু আগেই শিকারী ছিল, তারাই এখন শিকারে পরিণত হল। এক এক করে তাদের সবাইকে শেষ করে দেওয়া হলো। ওম তার নিজের পাতা ফাঁদেই পা দিয়েছিল। আর ঠিক সেই সময়ে সম্মেলন কক্ষে ঘটল আসল বিস্ফোরণ। টিভি হোস্ট হঠাৎ করেই ঘোষণা করল, একটি লাইভ স্ট্রিম এই মুহূর্তে অনলাইনে ভাইরাল হয়েছে। আর সাথে সাথেই টিভির পর্দায় ভেসে উঠল এক গোপন ফুটেজ। ওম আর পলের সেই গোপন আলোচনা, তাদের ষড়যন্ত্র, ইউরিন বদলে ফেলার সেই নোংরা পরিকল্পনা, সব কিছু প্রকাশ হয়ে গেল। ববের অভিনয়ের মুখোশটা এক মুহূর্তে খসে পড়ল। তার মুখটা ভয়ে, অপমানে ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, এই পুরো খেলাটার পেছনের কারিগর ছিল নিক, সেই অদৃশ্য খেলোয়াড় যে শেষ চালটা সবার অলক্ষ্যে দিয়ে দিয়েছিল। সম্মেলন কক্ষে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। ক্ষমতাশালী লোকগুলো ইঁদুরের মতো ছোটাছুটি করতে লাগল। কেউ একজন ক্ষিপ্ত পলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে গেল। ওম মরিয়া হয়ে জানালার পর্দা টেনে দিল, যেন সে সত্যটাকে ঢাকতে চাইছে, কিন্তু তার নিজের আতঙ্কিত মুখটাই প্রতিফলিত হচ্ছিল সেই পর্দায়। এক মুহূর্তে জনমতের এক তীব্র ঝড় আছড়ে পড়ল। পাগলের মতো ওম খুঁজতে থাকে সেই কথা রেকর্ডের যন্ত্রটা। সে আবিষ্কার করল যে যন্ত্রটি দিয়ে তাদের সব কথা রেকর্ড করা হয়েছে, সেটি ছিল সেই লাইটার যা নিক তাকে বহু বছর আগে উপহার দিয়েছিল। সে বুঝতে পারল কেটের বিশ্বাসঘাতকতা, অভির ঠিকানা দেওয়া, সবই ছিল নিকের এক ভয়ঙ্কর পরিকল্পনার অংশ। অভি লাইটারটা বদলানোর জন্যই ওমের কাছে গিয়েছিল। কোথায় কিভাবে সে হেরে গেল তা বুঝতে পেরে ওমের মুখে ফুটে উঠল এক তিক্ত হাসি। সে শেষবারের মতো নিকের মুখোমুখি হতে গেল, কিন্তু সেখানে গিয়ে সে শুধু মারই খেল, তার সব পাপের, সব বিশ্বাসঘাতকতার প্রতিদান। চিৎকার করতে থাকা পরাজিত ওমকে পেছনে ফেলে নিক তার জিনিসপত্র গুছিয়ে নিল। তারপর খুব শান্তভাবে বিজয়ীর মতো সে ছাদ থেকে বেরিয়ে গেল এক নতুন ভোরের দিকে। বব, যার ক্ষমতার শিখরে পৌঁছানো প্রায় নিশ্চিত ছিল, তাকে জাতির সামনে মাথা নত করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলো। এই প্রচণ্ড আঘাতে পলের মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেল। অভি যখন তাকে গ্রেফতার করার জন্য পৌঁছালো, তখন সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে তার পাপের জীবনের ইতি টানল। আর ওম, সে তার বিলাসবহুল অফিসে একা বসেছিল। তার মনে হচ্ছিল একটা বিরক্তিকর আরশোলা যেন তার গায়ে উঠে এসেছে। সে সেটাকে ধরার আগেই তদন্তকারীরা এসে তাকে ধরে নিয়ে গেল। এভাবেই ক্ষমতার এই নোংরা খেলার সমাপ্তি ঘটল। এই গল্পটা কোনো নায়ক বা ভিলেনের গল্প নয়, এটা এক সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের গল্প। ওম, যে সবসময় সাধারণ মানুষকে আরশোলার মতো তুচ্ছ ভাবত, সে নিজেই তার নোংরা খেলার জালে আটকা পড়ল। আর তার এত বড় ক্ষমতার দম্ভকে ভেঙে চুরমার করে দিল কি? সাধারণ দেখতে একটি লাইটার। গল্পটা শেষ হলেও একটা অস্বস্তি কিন্তু রয়েই যায়, কারণ এটা শুধু একটা সিনেমার গল্প নয়, এটা হয়তো আমাদের আশেপাশেরই কঠিন বাস্তবতার এক ছবি, যেখানে সাধারণ মানুষকে হয় ক্ষমতার ঘুঁটি হতে হবে, অথবা নিজের টিকে থাকার জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, আর এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত ফুটেজ শুধুমাত্র শিক্ষামূলক এবং বিশ্লেষণমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এটি ইউটিউবের ফেয়ার ইউজ নীতিমালার আওতায় পড়ে।